প্রবাদে বলে পয়সার এপিঠ ওপিঠ থাকে, তাই হিসেব করে চলতে হয়। আজ আপনার সুযোগ আছে, কাল তার সুযোগ আসবে। আজ আপনার পক্ষে আইন কানুন আছে, অন্যায় করেও পার পেয়ে যাচ্ছেন, কিন্তু সময় আসবে যখন সবাই আপনার বিরুদ্ধে যাবে, যতই আপনি ভিকটিম কার্ড খেলেন বা আইন ব্যবহার করেন। বাট এটা আমাদের সবার মাথায় থাকে না। সবাই সুযোগের সৎ ব্যবহার করতে চায়। স্বার্থ উদ্ধার করতে মানুষ শুধু নিজেরটাই ভাবে, যার থেকে সাধ্যটা উদ্ধার করছে তার কি হচ্ছে সেটা কখনোই দেখে না। তেমনই এক অস্থির টপিক নিয়ে আজকের মালায়ালাম মুভি। এমন টপিকের মুভি আমি কবে থেকে খুঁজতেছি, আজ পেলাম। মুভিটা দেখার পর একটা সেকেন্ডও আমি স্কিপ করতে পারিনি। মনে হচ্ছে না জানি কি মিস করে ফেলবো। পুরোটা দেখার পর মনে হলো এটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ মুভির সাবজেক্টটা খুব স্ট্রং। যদিও এমন সাবজেক্টের উপর আগেও হয়তো মুভি দেখেছেন, বাট মালায়ালাম ভার্সন দেখার পর অন্যগুলো ভুলে যাবেন, এটা তো হতেই হবে। প্রতিটা অ্যাক্টর, বিশেষ করে লিড অ্যাক্টর এত সুন্দর অভিনয় করেছে বলার মতো না। মুভিতে একটা সিন আছে, সে থানার ভিতরে, অফিসার তাকে কথা শোনাচ্ছিল, সে হাসি মুখে তার সঙ্গে কথা বলে, তার কথা শোনে, কিন্তু যখন বের হয়ে আসে তার চোখ থেকে পানি ঝরছে। সিনটা এত কঠিন লাগে, উফ। একটা পুরুষ মানুষের পুরো বাস্তবতা অভিনয়ে বুঝিয়েছে। সাপোর্টিং অ্যাক্টররাও ভালো কাজ করেছে। আসলে কাউকে নিয়ে মনের মাঝে পজিটিভিটি আগে থেকেই থাকলে তার দোষ ভুল একটু কম চোখে পড়ে। মালায়ালাম মুভির ব্যাপারে আমাদের এমনটাই আর কি। যাক, ড্রামাকে ফুটে তুলতে ডিরেক্টর জাস্ট সেদিকেই ফোকাস দিয়েছে, যাতে বাজে কোনো সিন বা ভালগার কোনো কিছু একদম দেখানোর চান্স রাখেনি। সো সবাই মিলেই এনজয় করতে পারবেন। ইনফ্যাক্ট পুরো পরিবারে যদি আপনি একাই মুভি দেখেন, তাহলে দেখেন, বোঝেন, তারপর বাকি সবাইকে দেখান, কাহিনী কি বুঝিয়েছে বোঝান, কাজে আসবে। ওয়েল, কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া সোশ্যাল ফ্যামিলি ড্রামা রোমান্টিক মালায়ালাম মুভি নাম আব্বিয়ান্তারা কুট্টাবাল্লি এর ব্যাপারে। মুভির কাহিনী কেরালা ত্রিশূরের আন্তিক্কাড় থানার সাহাদেবান নামে এক ভদ্র ছেলের। সিন শুরু হয় বিয়ের অনুষ্ঠানে। এটা যে বিয়ে বাড়ি সেটা তো বোঝাতে হবে নাকি, এই জন্য টুকটুক করে কিছু কিছু সিন দেখুন। এই ফাঁকে গরিব একটু পেটের দায় সারুক, আপনি জ্ঞানী মানুষ, জাস্ট সিনগুলো দেখুন, কথায় কান দিতে হবে। ওকে, তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএজি এবং সিরিজের অফিসিয়াল পার্টনার অন এক্স অ্যাপের ব্যাপারে। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই মামু আয় করতে পারবেন। সঙ্গে থাকছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এই অ্যাপে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেল সহজে কামাই করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা মামু তুলতে পারবেন। থাকছে 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। গুগলে গিয়ে অনেক লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রো কোড অন ক্যানভাস ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে পান 12,000 পর্যন্ত মামু। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে ভাগিনা বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না, বি কেয়ারফুল। ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে, ঠিক আছে? তো বর চলে আসে, এন্ট্রি হয় মুভি লিড ক্যারেক্টার আসিফ আলী অর্থাৎ সাহাদেবানের। তার কিছুক্ষণ পর এন্ট্রি হয় বউ, মুভির অন্যতম আরেক ক্যারেক্টার থুলাসি অর্থাৎ নয়নার। কি হাসি গো! যেমন আপনাদের কাছে কিউট লাগছে, তেমন ভাইও নজর ফেরাতে পারছে না। বিয়ের দিনে তো ছেলেদের কাছে বউকে আরো বেশি সুন্দর দেখায়। এদিকে মুরব্বীদের বসতে হেল্প করছে দুজন সাহাদেবের বেস্ট বাডি আজিজ ও আনন্দ। বন্ধু ওখানে বসে আছে, তার কাজ করবে, এরা এখানে থেকে কি করবে? তো বাসে গিয়ে ডাবের পানি নিয়ে বসে, গ্লাস নেই, খাবে কিভাবে? এখান থেকে বের হয় আরেক মাল, সাহাদেবানের বোন জামাই। বিয়ের আগে প্রে করা হয়, তারপর বাকি সব রসম শেষ করে মঙ্গলসূত্র পরিয়ে দুজন এক নতুন জীবনের যাত্রা শুরু করে। বিয়ের সময় সবাই কত খুশি, সবার মুখের হাসিগুলো মাথায় রাখেন। বিয়ের কাজ শেষ, তো মুভির টাইটেল উঠে সিন শুরু হয় 1 মাস পর আন্দিকোড্রু থানায়। নর্মাল কাজবাজ চলছে, তার মাঝে আমরা দেখি সাহাদেবান এখানে। কনস্টেবলকে বলে, স্যার কি হলো? সে বলে, বসো, সিআই স্যার আসছে। তার আসতে লেট হচ্ছে বলে সাহাদেবান বাইরে যায় একটু বিড়ি ফুকাতে। তার ফ্রেন্ড আনন্দ সেদিক দিয়ে যাচ্ছিল, দেখা হয়। আনন্দ প্রফেশনালি অ্যাম্বুলেন্স ড্রাইভার। জিগাই কি হলো, কিছু বললো, কেন ডেকেছে? সাহাদেবান বলে, না সিআই স্যার এখনো আসেনি, বুঝতে পারছি না কি হয়েছে। একটু পর সিআই স্যার আসে। 2-1 দিনের পর সাহাদেবানকে ডাকা হয়। স্যার আমি সাহাদেবান। ও আচ্ছা, বসো। স্যার একটা কাগজ বের করে পড়তে থাকে। তারপর জিগাই, বাড়িতে কোনো সিন করেছো তুমি? সাহাদেবান বলে, না তো স্যার। কিছু যে করনি তা তো মনে হচ্ছে না। নয়নাকে? সাহাদেবান বলে, স্যার আমার ওয়াইফ। সিআই জিগাই, তুমি কি করো? সাহাদেবান বলে, এখানকার কোঅপারেটিভ সোসাইটিতে টেম্পোরারি এমপ্লয়ি হিসেবে আছি। কনস্টেবল এসে কি যেন বলে, সিআই বলে, সাহাদেবান তুমি এটা একটু ভালো করে পড়ো, আমি আসছি। হ্যাঁ, ছবি যেন উঠিও না, ঠিক আছে? পড়ো। সাহাদেবান একটু অবাক হয়, এতগুলো লেখা শুধু আমার জন্য লেগেছে? পরে আজিজ আসে তার জন্য খাবার নিয়ে, কারণ সকাল থেকে সাহাদেবান এখানে আছে। ও যতগুলো অভিযোগ আমার নামে করেছে, মনে হচ্ছে দুনিয়াতে আমার থেকে খারাপ মানুষ আর কেউ নেই। আজিজ বলে, তাই নাকি? তাহলে তো নয়নাকে সুপার লেডি বলতে হয়। আমরা সারা জীবন পাশে থেকেও চিনতে পারলাম না, আর ও 10 দিনে চিনে গেল, তুই কেমন? আনন্দ বলে, চিন্তা করিস না, আমার পরিচিত লয়ার আছে, সব দেখা যাবে। কিছুক্ষণ পর সিআই স্যার আবার ফিরে আসে। সাহাদেবান ভিতরে যায়। কি পুরোটা পড়েছো? জি স্যার। তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক দাবি করেছো তুমি? সাহাদেবান বলে, স্যার কি বলছেন, কখনো না। আচ্ছা, তাহলে যে এখানে উল্লেখ করা তুমি নাকি বিয়ের পর যৌতুক দাবি করেছো? না স্যার, এমন কিছু না।
আচ্ছা ঠিক আছে, 100 ভরি স্বর্ণ নিয়েছো? সাদেবান বলে, স্যার বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তারাই বলেছিল খুশি হয়ে মেয়েকে গহনা দেবে, আমরা সে সময় কিছু বলিনি, কোনো দাবিও করিনি। দিয়েছে কিন্তু এতগুলো না। সিআই বলে, এখানে তো উল্লেখ আছে 100 ভরি। সাদেবান হাসে আর বলে, কি বলবো স্যার বলুন। সিআই ঘটনা খুলে বলতে বলে। সাদেবানের বলার মাধ্যমে সিন পেছনে বিয়ের দিনে আনে। নয়না সাইন করার পর যখন সাদেব সাইন করতে যাবে, মেয়ে পক্ষের এক মুরব্বী বলে তারা 100 ভরি সোনা দিল, এটা বুঝে পেয়ে সে সাইন করছে এমনটা নাকি লেখা আছে। ছেলেপক্ষ তো অবাক, এটা কি, কানাকানি শুরু করে। তারা তো কোনো দাবিই করেনি, তাহলে এসব কেন? মেয়ে পক্ষ বলে এটা তো এমন কিছু না, জাস্ট তাদের একটা ফর্মালিটি, তাদের এলাকাতে এমনটা হয় আর কি, ভয়ের কিছু নেই। এরাও তাই বিশ্বাস করে সাইন করে দেয়। ভালো মতো বিয়ের কাজ সব শেষ হয়ে গেল। তারপর মেয়েকে শ্বশুর বাড়িতে আনা হয়। সবাই বউ দেখতে ঘিরে আছে। বউ অনেক মিষ্টি, সবার পছন্দ। বাড়িতে ঢোকার আগে যে রসমগুলো থাকে সাহাদেবানের বোন জামাই সেগুলো করছে। বিনিময়ে নয়না একটা স্বর্ণের রিং সাহাদেবানের বোনকে দিয়ে দেয়। সবাই তো অবাক, বাপ রে, এমনটা তো সচরাচর হয় না। সাহাদেবানও পাট নিচ্ছে, দেখেছিস আমার বউ কেমন। ভিতরে প্রবেশ করে তার মা বরণ করে নেয়, তাকেও একটা চুরি খুলে দেয় নয়না। সাহাদেবানের মায়ের মন ভরে যায়, মানে ব্যাপারটা কেমন মায়াবী না, এমন তো কোনো বউ করে না। যাক, তারপর একটা খাওয়া দাওয়ার রসম হয়, যেখানে সব মুরব্বীরা বউকে মিষ্টি মুখ করায়। সেখানে যারা যারা তাকে খাওয়ায়, নয়না সবাইকে কিছু না কিছু অ্যামাউন্ট হাতে ধরিয়ে দেয়। সাহাদেবান হিসাব করে দেখে প্রায় 2000 টাকার মতো তার গেছে। বাড়ির সবাই তো ইমপ্রেস, বাপরে এ তো সাধারণ কোনো বউ নয় লা, এই যেন দেবী। যাক, হাসি ঠাট্টা মজা মস্তি করতে করতে বেলা চলে যায়। আরে অনেক হয়েছে, এখন ওদের একটু যেতে দাও, রেস্ট টেস্ট করুক। ছেলে বউকে নিয়ে রুমে চলে যায়। কিছুক্ষণ পর আন্টি সাহাদেবানকে ডাক দেয়, তাকে একটু বাইরে যেতে হবে দুধের প্যাকেট নিতে। সাহাদেবান ভাবছে, শালা নতুন বউ, সবে আমি ঘরে ঢুকাইলাম, মা কি শুরু করেছে। আজিজ গেছে সাহাদেবানের এক চাচাকে বাস স্টপে নামিয়ে দিতে, তাকে ফোন করে বলে দুধের প্যাকেট নিয়ে আসতে। সেখানকার গাছে হুদুম পেঁচা চেঁচাচ্ছিল, সেদিকে লক্ষ্য করতে গিয়ে আজিজ দুধের কথা না শুনে শুধু প্যাকেটের কথা শোনে। ভাবুন পরিবেশ কি হতে চলেছে। কি বে, আগে এসব নিয়ে ঢুকবি না? আচ্ছা কয়টা নিয়ে যাব? সাহাদেবান বলে, দাঁড়া আমি শুনে নেই। আজিজ ভাবছে, শুনে নেই মানে, এটা আবার কার থেকে শুনবে? ও, বউয়ের থেকে শুনবে, বাহ, এর তো কপালই। সাহাদেবান তার বাবাকে জিজ্ঞাসা কয় প্যাকেট আনবে। মুরব্বী বলে। সাহাদেবান আজিজকে বলে, এই 5-7টা নিয়ে আয়। কিছুক্ষণ পর আজিজ প্যাকেট নিয়ে আসতেই আনন্দের সঙ্গে দেখা হয়। তার হাতে দেয় যে ওকে দিয়ে দিস, আমার একটু কাজ আছে বলে সে চলে যায়। আনন্দ গিয়ে দেখে সাহাদেবান গোসল করতে ঢুকেছে, নয়না বাহিরে। তো এখানে একটু দুষ্টামি টুষ্টামি করে সে টেবিলের উপর রেখে চলে যায়। নয়না দুধ নিয়ে আসছে। ও ভাবি, জান জান জান, আজ তো বিড়াল মনে হয় খুব মারামারি হবে মনে হচ্ছে। নয়না দুধ নিয়ে ভিতরে আসতে সাহাদেবান বের হয়। হুট করে তাকে সামনে দেখে ছেলে একটু লজ্জা পায়। আরে তুমি এসেছো, সরি আমি লক্ষ্য করিনি। অ্যারেঞ্জ ম্যারেজে এটাই তো ভালো লাগে, একটু লজ্জা থাকবে, একটু ভালো লাগা জন্মাবে আস্তে আস্তে, তারপর সামনে এগোবে, মজা না? যাক, নয়না দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাদেবান কথা বলে একটু ফ্রি হওয়ার চেষ্টা করছে, যে আজ তো খুব ধকল গেল না, খুব ক্লান্ত, গোসল করলাম, এখন একটু ভালো লাগছে বলে হাত এখানে রাখতে প্যাকেটটা পড়ে যায়। কি ব্যাপার, কি এটা, ওরা কি চকলেট রেখে গেল নাকি বলে যেই উঠাতে যাই, ভিতর থেকে সবগুলো হাওয়াই মিঠাই পড়ে যায়। প্যাকেট দেখে নয়না তো খুব ভয় পেয়ে যায়, মানে একে তো ব্যাপারটা কেমন, ওপর থেকে এতগুলো, ভাবুন কোন মেয়ে এটা স্বাভাবিকভাবে নিবে। নয়নার হাত কাঁপছে। সাহাদেবান তো লজ্জায় পড়ে যায়। নয়না কোনো মতে দুধটা তার হাতে দিতে পারলে বাঁচে। আপনি ধরুন এটা, আমি ঘুমাবো। সাহাদেবান লাইক, কি বললো এ, ঘুমাবে? হ্যাঁ, গ্লাসটা তার হাতে দিয়ে সে টুক করে গিয়ে শুয়ে পড়ে। বেচারা সাহাদেবান ভাবছে, এটা কি হলো, এই রাতে মানুষ আবার ঘুমায়। সিন বর্তমানে আসে। সিআই, হা কি, তার মানে সে রাতে কিছু হয়নি? সাহাদেবান বলে, শুধু সেই রাতে না স্যার, তারপরেও হয়নি। এদিকে কনস্টেবলরাও সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখানে কি করছো? স্যার বসে বসে ভিতরে কি করবো, তাই কাহিনী শুনছিলাম। সিআই সাহাদেবানকে জিগায়, আচ্ছা তুমি পানি টানি খাও, এখানে বলেছে তুমি পানি খেয়ে নাকি বাসায় এসে তাকে মারতে। সাহাদেবান আবার হেসে বলে, স্যার আমাকে দেখতে খুব শক্তিশালী বা সাহসী মনে হয়, কিন্তু আমার গায়ে কেউ পা দিয়ে ক্যাচাল করলেও আমি দূরে থাকি। আর সিআই পরের পৃষ্ঠা দেখে বলে, তুমি যদি কিছু করতে না তাহলে ওকে হসপিটালে যেতে হয়েছিল কেন? মেডিকেল সার্টিফিকেট এখানে দেখছি। সাহাদেবান অবাক, কি মেডিকেল সার্টিফিকেট? দেখি স্যার। নিয়ে ভালো করে দেখে বলে, স্যার আমার বাড়ি ত্রিশূর, যদি আমি ওর গায়ে হাত উঠাইতাম তাহলে ওদের বাড়ি এখান থেকে ইদুকি, যেটা 100 কিলো প্লাস দূরে, আমি ওখানকার ডক্টরের কাছে নিয়ে যাবো ওকে। সিআই দেখে, তাই তো, অ্যাড্রেস তো ওখানকার। আচ্ছা ঘটনা কি সেটা বলো। সিন আবার পেছনে আসে বাসরাতে 2 দিন পর আজিজের সোডা কারখানায়। আনন্দ তার কাছে আসে পানি নিয়ে, পেছন থেকে সাহাদেবানও আসে চাকনা নিয়ে। তাকে দেখে আনন্দ বলে, কি রে এই সময় এখানে কেন? আজিজ বলে, কি করবে, ছেলের বন্দুক থেকে তো এখনো গুলি বের হয়নি। কি? আনন্দ বলে, বেটা এখানে জাহেদ খানে বসে থাকতে উপদেশ নিবি না? আমি তাও তো নিম্ন হলেও 3টা মেয়ের সঙ্গে এক্সপিরিয়েন্স থেকে তোকে বলছি, শোন কাজে লাগবে। হুট করে তো কোনো মেয়ের সঙ্গে লুডো খেলা শুরু করতে পারা যায় না, তো একটু সহজ হতে হবে, ইজি হতে হবে। এর জন্য বেস্ট উপায় হলো তার সঙ্গে আগে যে কোনো খেল খেলতে হবে, খেলতে খেলতে দেখবি ক্লোজ হতে পারবি, বুঝেছিস? বলে পানি খেতে বলে। সাহাদেবান বলে, না সে খাবে না, চলে যায়। ছেলে বুঝি প্ল্যান বুঝে গেছে, বাড়িতে আসে।
নতুন নতুন বিয়ে হলে তো ছেলেরা বউ ছাড়া কিছু বোঝে না। আন্টি বলে যা যা উপরে যা। নয়না কার সঙ্গে যেন কথা বলছিল, সাদেবান আসতেই রেখে দেয়। আরে এখানে কি করছো, বোর হচ্ছিলে বুঝি, খাবে না? তুমি নিচে যাও, আমি গোসল করে আসছি বলে সাদেবান গোসল করতে যায়। নয়না এসে শাশুড়ির সঙ্গে হেল্প করছে। কিছুক্ষণ পর সবাই মিলে খেতে বসে। কাকু বলে তোরা কাল কখন যাচ্ছিস, মানে নয়নাদের বাড়িতে যাবে আর কি। সাদেবান বলে ঘুম থেকে উঠেই যাবো বাবা। ওকে। খাবার শেষ করে এসে কিছুক্ষণ পর ছেলে পারফিউম মেরে মুডে আসছে। আজ অন্তত ঘোড়ায় চড়তে হবে। নয়না ধুম করে বলে আচ্ছা আন্তাক্ষরী খেলবেন? আরে আন্তাক্ষরী খেলবেন? সাদেবানের মনে পড়ে আনন্দ বলেছিল খেলার কথা। বাহ, আজ বুঝি বিমান উল্টানো যাবে। এদিকে আজিজ আনন্দকে ডাকে, এই রাজা বলছি এখন সাদেবান কি করছে রে, একটু বলতো তোর এক্সপিরিয়েন্স থেকে, কল করবো ওকে। আনন্দ বলে সোডার বোতল সকালবেলা এসে তোর মাথায় ফাটাবে, ওকে ওর মতো ছক্কা চার মারতে দে, তুই ঘুমা। আজিজ বলে ঠিক আছে, তাহলে একটু গল্প শোনা। গল্প? কিসের গল্প? ওই যে বললি না 3টা মেয়ের এক্সপিরিয়েন্স, একটু বল না কি হয়েছিল। আনন্দ বলে শালা ঠারকি কোথাকার, শয়তান কি তোরা লাড়তাছে, চল দূরে যা আমার থেকে। উফ, মজা লাগে এই জায়গায়, বেশ মজা লাগে। যাক, এখানে প্রথমে নয়না মা শব্দ দিয়ে গান গাইতে বলে সাদেবানকে। সাদেবান বলে সে খুব বাজে গায়, বাট বাহিরের আর কে শুনছে বলে ছেলে গলা ছেড়ে গান গাইতে শুরু করে। নিচ থেকে আন্টি আঙ্কেল অবাক, কি রে, কি পাগল হলো নাকি? কাকু বলে আরে নতুন নতুন কথা কি হবে, শুধু দেখে যাও। নয়নার পালা আসে, সেও বলতে থাকে। আর এভাবে বলা শোনাতে শোনাতে সাদেবান চেয়ারেই ঘুমিয়ে পড়ে। নয়না দেখে এ তো ঘুমাচ্ছে, তো সে গিয়ে তার মতো শুয়ে পড়ে। সকালবেলা চাঙ্গা মুড়ে ছেলে ঘুম থেকে ওঠে। নয়না তার কাজে বিজি, কাজ শেষ করে রুমে যেতে ছেলের সঙ্গে দেখা, দুষ্টামি করে। নয়না রুমে চলে যায়, পেছনে পেছনে সাদেবানও যায়। নয়না গোসলে ঢুকেছে, সাদেবান এসে নক করে সেও ঢোকে। তারপর রোমান্স চলছে। এর মাঝে বাপ এসে ডাক দেয়। ভেজা গায়ে বেচারাকে বের হতে হয়, বুঝুন কেমন লাগবে। চলছে দুজনের রোমান্স। নয়নাকে নিয়ে সাদেবান তো আলাদা একটা জগতে বসবাস করছে। হয় নতুন নতুন চুলকানিতে এমন মজা লাগে নাকি কন। শেষে যখন সেই স্পাইডারম্যান সাজে, রশি ছিঁড়ে যায় আর ঘুম থেকে লাফিয়ে ওঠে। মানে এতক্ষণ যা যা দেখলেন সে জাস্ট কল্পনা করলো, স্বপ্নে দেখলো। বাস্তবে সে তার বউয়ের সঙ্গে এমনটা করবে বা এভাবে সময়গুলো পার করবে এমন কল্পনা তার কপাল। নয়না তো ঘুমিয়েছে। ঘুমন্ত মানুষকে বিরক্ত না করে ছেলে তার মতো শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। লম্বা জার্নির পর বাসায় আসে। সন্ধ্যায় শ্বশুর জামাই বসে যায় ডাবের পানি নিয়ে। শ্বশুর জিজ্ঞাসা, বেটা তোমার চাকরি স্থায়ী হওয়ার ব্যাপারটা কি হলো? সাদেবান বলে, হ্যাঁ ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, বলেছে স্থায়ী করে দিবে। ও, খুব ভালো কথা। কিছুক্ষণ পর আন্টি খাবার রেডি করে ডাক দেয়। সাদেবান তো টেবিলে আসে, নয়নার খবর নেই, তাকে ডাক নেই। মেয়েটা যে সারাক্ষণ রুমে কি করে? আরে নয়না নিচে আয়, জামাই বাবা ভাত খাবে না? সাদেবান বলে, থাকা মা, হয়তো সে বিজি আছে, আমায় দিন। এই বলতে বলতে উপর থেকে চিল্লানির আওয়াজ আসে, মা। কি হলো? সাদেবান দৌড়ে গিয়ে দেখে নয়না পড়ে আছে। নয়না কি হলো? না তার সারা নেই, চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, খবর নেই। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে আসে। সব ফর্মালিটি এদিকে সাদেবান দেখছে, ওদিকে চিকিৎসা চলছে। কিছুক্ষণ পর ডক্টর বলে চিন্তার কিছু নেই, মনে হচ্ছে পা পিছলে পড়ে গেছিল, একটু ব্যথা লেগেছে, তো 3 দিন পুরো বেড রেস্ট নিতে হবে, তারপর ঠিক হয়ে যাবে। ওকে। 3 দিন পর সাদেবান বউকে নিয়ে ফিরে আসে বাড়িতে। বন্ধুদের সঙ্গে কথা বলতে আমরা বুঝতে পারি এখনো তার লুডো খেলা শুরু হয়নি। সেটা নিয়েই বন্ধুরা একটু মজা টজা করছে। এবার ছেলে একটু রাগ করে পানিটা নিয়ে খায়। পানি খেয়েছে, বাসায় ফিরতে তো কাকু বুঝতে পারে, রুমে যেতে বলে। রুমে আসতেই নয়না বলে ওঠে, সারপ্রাইজ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? নয়না দেখায় সে চুল কেটে ফেলেছে। সাদেবানের ব্যাপারটা মোটেও ভালো লাগে না। চুল কাটার আগে জিজ্ঞেস করবা না? নয়না বলে, করেছি তো, মার থেকে তো শুনেই কেটেছি। কি মা তোমায়? না তোমার মা না তো, আমার মায়ের থেকে শুনেছি, সে অনুমতি দিয়েছে। কেমনটা লাগবে বলুন? সাদেবান বেশি রিয়াক্ট করে না। নয়না আবার বলে, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। কি? নয়না বলে, আমার ওই যে বেস্ট ফ্রেন্ড আছে না, মনে আছে বিয়েতে এসেছিল, সেই হায়ার স্টাডির জন্য নেদারল্যান্ড যাচ্ছে। তো এটা আমাদের জন্য খুশির খবর কি করে হলো? নয়না বলে, সে যে কোর্স করছে 2 বছরের, 2 বছর পর ওখান থেকে জব দিয়ে দিবে। ও বলেছে আমার জন্য একটা সিটের ব্যবস্থা করে দিবে। সাদেবান বলে, ও আচ্ছা, তো সরাসরি সেটা বলো। কি বলছো তুমি, বুঝতে পারছো? এত টাকা কি আমার কাছে আছে? নয়না বলে, আমি জানি নেই, বাট উপায় আছে। কি উপায়? আমার স্বর্ণের জিনিস বিক্রি করলেই হবে। সাদেবান বলে, কি বলছো তুমি? আচ্ছা সব পরে দেখা যাবে, একটু আদর তো করতে দাও, বলে তাকে ধরে। নয়না জোরাজুরি করে তার হাত থেকে আলাদা হয়ে যায়। মেজাজ কার ঠিক থাকবে? কি সমস্যা? বিয়ের আগে সব বলনি কেন? নয়না বলে, তখন অফার ছিল না, এখন এসেছে। সাদেবান বলে, সে তাকে যেতে দিবে না। নয়নার হাতের কাছে যে জিনিসগুলো ছিল চটকা মারে। আরে কি করছো? নিচে বাবা মা আছে, শুনলে কি বলবে? সে কান্না শুরু করে, আমি কারো গরু না চাই না, আমার জিনিস তুমি আমাকে দিয়ে দাও, আমি চলে যাবো। সাদেবান রেগে যায়, জিনিস আর টাকার খুব প্রয়োজন পড়লে মানুষ তখন জিনিসগুলো ইউজ করবে। তোমার বাবাকে ওগুলো বিক্রি করার জন্য দিয়েছিল? তুমি কি শুরু থেকে এই প্ল্যান করে এসেছিলে নাকি? আমি বুঝলাম না। দাও, আমি দিতে পারবো না, কি করার করো। নয়না যেমনি তাকায়, সাদেবান বলে, কি ভয় দেখাচ্ছ নাকি? নয়না রাগে ফোসফোস করছে। এদিক সেদিক দেখতে দেখতে ড্রেসিং টেবিলের গ্লাসের সামনে গিয়ে নিজের মাথা নিজে গ্লাসের সঙ্গে মেরে দেয়। আর কাট টু সিন বর্তমানে আসে।
সিআই এর মাথা ধরে গেছে, বাপরে এটা কেমন মেয়ে। আচ্ছা তারপর কি হলো বলো? সাদেবান বলে, আর কি স্যার, সেই রাতে আমার বাবা মার সামনে ও ভাস্কর উইনিং পারফরমেন্স করলো। আমি যে পানি খেয়ে এসেছি বাবা তো দেখেছেই, মনে করে সত্যিই বুঝে আমি ওকে পিটিয়েছি। অনেকগুলো কথা শোনালো যা বিয়ের আগ অবধি আমাকে কখনো বলেনি। তারপর 3-4 দিন আমরা আলাদা থাকলাম। পর একদিন অফিস থেকে ফিরে এসে শুনি ওর বাবার সঙ্গে ও বাসায় চলে গেছে। সিআই জিগায় কতদিন হলো গেছে? সাদেবান বলে, ওই 5-6 দিন হচ্ছে। তুমি এর মাঝে ফোন বা কথা বলার ট্রাই করোনি? সাদেবান একটু হেসে ওঠে, মানে এত কিছুর পর তাকেই ফোন করতে হবে? এই হয়েছে আর কি। সিআই বলে, বুঝলাম তোমার দিক থেকে হয়তো তুমি সত্যি বলছো, কিন্তু তোমার বউ এখন হসপিটালে ভর্তি, তার বয়ান না শোনা অবধি তো কিছু করতে পারছি না। সাদেবান একটু অবাক হয়, হসপিটালে কেন, কি হয়েছে? সে জানেই না। সিআই বলে, হয়তো মামলাকে শক্ত করার এটা একটা ফোন দিয়ে মনে করো। আমার এখান থেকে একজন গিয়ে তার বয়ান নিয়ে আসবে, ধারা 498A লাগানো হয়েছে। তুমি যদি এইসব ঝামেলা থেকে মুক্তি চাও গহনাগুলো দিয়ে দাও, বলে সে চলে যায়। তখন থেকে রাত অবধি সাদেবানকে সেখানে বসে রাখা হয়, সে গহনা দিবে কিনা স্বীকার করার আগ পর্যন্ত। শেষমেশ সে হার মেনে রাজি হয়, সব দিয়ে দিবে। কনস্টেবল বলে, সবগুলো ওজন করে রসিদ নিয়ে তারপর জমা দিও। ঠিক আছে স্যার। 2 দিন পর এসে জমা দিয়ে যাব। যে লোকটা নয়নার বয়ান নিতে যাবে তার চা পানির খরচাও সাদেবের থেকেই নিয়ে নেয়। সাদেব থানা থেকে বের হয়ে আসে। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। বন্ধুরা তার অপেক্ষায় এতক্ষণ বাইরেই ছিল। ক্যামেরা ক্লোজ শট নিলে আমরা দেখি সাদেবান যেন সবে শ্বাস ছাড়লো, মানে কষ্টের নিঃশ্বাস আর কি। চোখ থেকে পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। বন্ধুরা দেখে অবাক, কি হলো? সাদেবান চোখের পানি মুছে বৃষ্টির মাঝে গিয়ে দাঁড়িয়ে উপরের দিকে চেয়ে থাকে। হয়তো উপরওয়ালাকে অভিযোগ জানাচ্ছে তার সঙ্গে এসব হতে হলো। সে তো মন থেকে চেয়েছিল নয়নাকে। আজিজ ট্রেনে গাড়িতে উঠায়, চল এসব নিয়ে ভাবতে হবে না, আমরা দেখে নিব। এখানে লাইফে কিছু ভালো বন্ধু যে কতটা প্রয়োজন সেই ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়েছে। নিজের ভাইও হয়তো এইভাবে পাশে থাকতো না এমন সময়। যাক, মনের সঙ্গে মাথাটাও নষ্ট। পরের দিন অফিসে এলে তার এক সিনিয়র নিয়মের বাইরে কি যেন কাজ করতে বলে। সাদেবান একটু বেশি রিয়াক্ট করে, সেটা নিয়ে দুজনের মাঝে বেশ ঝামেলা হয়। বাসায় ফিরে বিয়ের ছবি দেখে মন তো আরও খারাপ হয়। এভাবে 2 দিন পার হলে সব জিনিস ওজন করে ডকুমেন্ট নিয়ে থানায় জমা দেয়। নয়না তার বাবা মার সঙ্গে এসে জিনিসগুলো বুঝিয়ে নেয়। একবার সে ফিরেও তাকায় না তার দিকে। সাদেবান তো কোনো কিছু ভাবতেই পারছে না, মনে হচ্ছে নয়নার কোনো ফিলিংসই নেই। সিআই সাদেবানের ডকুমেন্ট তাকে দিয়ে দেয়। কি হচ্ছে তার সঙ্গে সাদেবান তো নিজে বুঝতে পারছে। বন্ধু ডাবের পানিতেই সময়টা কেটে যাচ্ছে। আন্টি তো বকাঝকা করছে তারা কেন তাকে এসব খাওয়াচ্ছে, বাট কি করার। সিন মাঝে কিছুদিন পার করে সামনে আসে। সাদেবানের ম্যানেজার বলে সে তার নাম ওপরে রেকমেন্ড করেছে, জবটা স্থায়ী হওয়ার জন্য হয়ে যাবে। কিন্তু সে যে ঝামেলা করেছে তার একটা ইফেক্ট পড়তে পারে, কারণ যার সঙ্গে ঝামেলা হয়েছে সে ভালো মানুষ না, শান্ত থাকবে না, কিছু তো একটা অবশ্যই করবে। ম্যানেজারের সঙ্গে কথা বলে বের হতেই পিয়ন বলে পোস্টমাস্টার তাকে দেখা করতে বলেছে, বাইরে আছে। সাদেবান বাইরে এলে মাস্টার 2টা চিঠি দেয়। সাদেবান ভালো করে দেখে, কি এটা? আমরা বুঝতে পারি কোর্ট থেকে তাকে নোটিশ পাঠিয়েছে, তার নামে মামলা করেছে নয়না। সাদেবান তো কল্পনাও করেনি এমন কিছু হবে। তার চোখের সামনে ভেসে ওঠে ফ্যামিলি কোর্ট, আর সিন কাট করে নিয়ে আসে লয়ার আরাক্কালের কাছে। আজিজের পরিচিত সে। কাগজপত্র সব দেখে উকিল সাহেব বলে, তোমার উপর 3টা মামলা করেছে, একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট, একটা ফ্যামিলি কোর্ট আর একটা পুলিশ স্টেশনে, মোট 3টা। ডিভোর্সের জন্য কোনো মামলা করেনি। ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক সহিংসতার মামলা করেছে। এটা আপনাকে হ্যারেস বা আপনাকে আটকানোর একটা রাস্তা আর কি, যদিও আপনি অলরেডি আটকে গেছেন ধারা 498A এর আন্ডারে। উপর থেকে ফার্স্ট কোর্ট অর্ডার দিয়েছে, তার সঙ্গে দেখা করা, কথা বলা নিষেধ, সঙ্গে প্রতি মাসে 6,000 টাকা করে তাকে তোমায় দিতে হবে। সাদেবান তো জাস্ট অবাক হচ্ছে, এসব কি? জিজ্ঞাসা, স্যার এই 498A কি? লয়ার বলে, ইন্ডিয়ান ধারা 498A হলো মহিলাদের জন্য একটা বিশেষ ধারা, যেটা বিয়ের পর কোনো মহিলার উপর স্বামী, তার পরিবার বা স্বামীর আত্মীয় যদি অন্যায় অত্যাচার করে তার উপর লাগানো হয়। এই ধারায় পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই আসামিকে গ্রেফতার করতে পারবে। নন বেলেবল পানিশেবল, 3 বছর অবধি কারাদণ্ড। এর ভিতর ডোমেস্টিক অ্যাবিউস রয়েছে, মানে তুমি যদি কোনো মহিলাকে বাজে ইশারা, বাজে কথা, এমনকি বাজে নজরে দেখো, তখনও পুলিশ তোমাকে কোনো ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবে, সঙ্গে 3 বছরের জেলও হবে। মানে এই সব কিছুর চার্জ নয়না তার উপর লাগিয়েছে আর কি। উকিল বলে, থানার অভিযোগের কোনো কপি তোমাদের কাছে আছে? সাদেবান বলে, না, সিআই শুধু পড়তে দিয়েছিল। উকিল সহকারীকে ডেকে তাদের সঙ্গে পরিচয় করায়। তোমার নোটিশের উত্তর দিতে হবে, ও সব কিছু করে দিবে, সঙ্গে আমার পেমেন্টের ব্যাপারে বলবে, তোমরা ওর সঙ্গে কথা বলো, আমার আবার একটু কাজ আছে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, বলে সে তার মতো চলে যায়। এরা ম্যাডামকে প্রয়োজনীয় কাগজ মাগজ দেয়, সাইন মাইন করে, উকিলের ফিস দেয়। ও হ্যাঁ, ম্যাডামকে চিনেছেন? আসল নাম শ্রেয়া রুকুমানি, এখানে আলিনা। কাজ শেষ করে বাইরের দোকানে আসে চা খাওয়ার জন্য। আন্টি আঙ্কেল আজিজের খুব পরিচিত, তাদের সঙ্গে কথাবার্তা বলে। আন্টি জিজ্ঞাসা, তারা এখানে কেন? এরা বলে, মামলা আছে একটা। আন্টি বলে, ও উকিল ভালো, আমাদেরও কেস সেই দেখছে। সাদেবান জিজ্ঞাসা, আপনাদের কেস মানে? আন্টির মুখটা শুকিয়ে যায়। আজিজ বলে, আমি তোকে পরে বলছি, চা খা। চাটা খেয়ে যাওয়ার পথে সাদেবান জানতে চায় কি ব্যাপার। আজিজ বলে, চাচার একটা ছেলে ছিল, অনেক কষ্টে তাকে পড়াশোনা করায়, চাকরির জন্য সব জায়গা জমি বেচে দেয়। ছেলে সরকারি চাকরি পেয়ে যায়, তারপর বিয়ে করে, সব ঠিকই চলছিল। বউয়ের ডেলিভারি হয় হসপিটালে। অফিস থেকে বাচ্চাকে দেখতে যাওয়ার পথে অ্যাক্সি হয়ে ছেলেটা উপরে চলে যায়।
তারপর চাচা ছেলের চাকরি, জমানো সব টাকা বউকে দিয়ে দেয় সন্তান পালন করার জন্য। কিন্তু তাতেও তার হয় না। তার কথা, তার হাজব্যান্ডের কামানো টাকা দিয়ে তারা নাকি বাড়িঘর করেছে, বা যেটুকু জায়গা জমি ছিল সেটুকুও তাকে দিতে হবে বলে একটা মামলা করে দেয়। সেই কেস চলছে। এরা তো যা হারাবার হারিয়েছে, বাড়ি হারালে থাকবে কই, এই জন্য মামলা লড়ছে। মেয়ে কোনো কথাই শুনছে না। একেই বলে পাওয়ারের মিস ইউজ। যাক, সাদেবান বাড়িতে আসে। তার বাবা মা টিভিতে একটা অনুষ্ঠান দেখছিল, যারা হাজব্যান্ড ওয়াইফের মাঝে কোনো সমস্যা থাকলে টক শোতে ডেকে তার সমাধান করে দেয়। কাকু বলে, বেটা ট্রাই করবি নাকি ওখানে? সাদেবান টিভি অফ করে দেয়। এমনি কি বদনাম কম হয়েছে? 2 দিন পর কোর্টের বাইরে ক্যামেরা আরেকটা ফেসকে দেখায়। এনার নাম পিটার। এখানে একটা বাচ্চা তার দাদি না কার কাছে যেন চিপস খেতে জেদ করছে। মহিলাটার কাছে টাকা নেই, তাই নিয়ে দিতে পারছে না, কিন্তু সে এখনোই নিবে। পিটার তাকে নিয়ে দেয়। বিনিময়ে বাচ্চার মিষ্টি হাসি তার পাওনা হয়। এটা আবার এখান থেকে সাদেবান দেখে। তারও ভালো লাগে পিটারের কাজটা। উকিল আসে, সাদেবান কাছে যায়, বলে আমি বারে আছি, তুমি একটু পরে এসো। এর মাঝে এরাও আসে। সাদেবান সামনে পড়তে চায় না। কি ব্যাপার, তোমার বউ নাকি? পরিচয় দেয়, আমি পিটার, গত 1 বছর ধরে আমি এখানে রেগুলার। চলো এখন আমারও কেস ডাকবে। তোমার কিসের কেস? সাদেবান বলে, ঘরোয়া সহিংসতা। তোমার? পিটার বলে, বাচ্চাকে দেখতে দেয় না তাই মামলা করেছে। সেটাই। ও, মেয়ে তার মায়ের কাছে থাকে? রুমের সামনে দাঁড়িয়ে তারা কথা বলছিল। নয়না তার উকিলের সঙ্গে ভিতরে যাচ্ছে, বাট একবারও ফিরে তাকায় না। উকিল সাহেব ভিতরে ঢোকার আগে সাদেবানকে এমন ভাবে দেখে মনে হচ্ছিল ইশারা করছে তোর খবর আছে। তার উকিল আসে, সাদেবান কাছে যায়। লয়ার তাদের কেস নাম্বার বলে, ডাকলে হাজির থেকো। ফিরে এসে দেখে পিটার এই বাচ্চার সঙ্গে মজা করছে, মানে এটাই তার মেয়ে। বাপকে দেখে মেয়ে অনেক খুশি হয়েছে। ইশারায় দুজন খেলছে, কথা বলছে। পিটার বলে, এমনিতে তাকে দেখা যায় না, এই কেসের বাহানা যখন আসে তখনই একটু দেখতে পারি। কিছুক্ষণ পর পিটারের কেস ওপেন করা হয়। গত কয়েক শুনানিতে বাচ্চাকে আনা হয়নি কেন জজ সাহেব কারণ জানতে চাইলে পিটারের বিপক্ষে লয়ার মিথ্যা দলিল দিচ্ছে। বাচ্চা পিটারের সঙ্গে দুষ্টামি করছে। একসময় বাবার আঙুল ধরে থাকে বলে তার মা হাত ছেড়ে দিয়ে রাগ করে, যাতে বাচ্চা বাবার হাত ছেড়ে মায়ের কাছে যায়। কথা ওঠে বাচ্চাকে বাবার সঙ্গে থাকা নিয়ে। বিপক্ষের লয়ার পিটারকে পাগল, মাতাল, সে বাচ্চার খেয়াল রাখতে পারবে না, এই সময় বাচ্চার মা জরুরি, এসব বলতে থাকে। পিটার হা করে সব শুনছে। ভালো একটা মানুষকে তারা পাগল বানিয়ে দিচ্ছে। পিটারের উকিল ডক্টর একটা রিপোর্ট পেশ করে যে পিটার শারীরিক মানসিকভাবে সব দিকেই ঠিক আছে। বিপক্ষের উকিল বলে রিপোর্টের সত্যতা যাচাই করা হোক। জজ সাহেব বলে, আর জ্বর সর্দি কাশি রিপোর্ট যদি মেনে নেওয়া হয় এটা কেন মানা যাবে না? বাচ্চাকে 1 ঘন্টার জন্য বাবার সঙ্গে খেলতে দেওয়া হোক, অর্ডার দেয়। পিটার বের হয়ে খুব খুশি, সময় পেয়েছে। সাদেবান বলে, যাও মজা করো। একটু পর তার কেসের ডাক আসে। নয়নার লয়ার বলে বিয়ের ব্যাপারে ছেলে ভালো না, জ্বালা যন্ত্রণা করে, এই জন্য তারা মামলা করেছে। ডেট শুনে জজ সাহেব বলে, আরে সবে 1 মাস হয়েছে, এর মাঝেই এসব কিভাবে? কাউন্সিলিং করতে হবে। উকিল সেদিকে যেতে চাইছে না। জজ সাহেব অর্ডার দেয়। বাইরে বের হলে আরেককাল বলে, কাউন্সিলিং রুম ওইদিকে যাও, আর ভিতরে নয়না যাই বলুক না কেন উত্তেজিত হওয়া না, একটু কুল থাকার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে। পিটার মেয়ের জন্য একটা পুতুল এনেছে, সেটা নিয়ে তার কাছে যায়। মেয়ে তাকে দেখে ভয় পেতে লাগে। মা, আমি বাবার কাছে যাব না, চলো বাড়ি যাব। পিটার ডাকছে, বেটি আমি এসেছি, এসো। সে কান্না করছে। পিটার যত কাছে যাচ্ছে সে কান্না করছে। সাদেবান এসে দেখে এই অবস্থা, সে পিটারকে সাইডে নিয়ে যায়। কি করছো, দেখছো না বাচ্চা ভয় পাচ্ছে? পিটার কান্না শুরু করে দেয়। কি হলো এটা? তুমি তো দেখলে সকালে সে আমার সঙ্গে কিভাবে কথা বললো, এখন আমাকে দেখতে পাচ্ছে না। আমি বাবা হয়ে এই কষ্ট কি করে সহ্য করবো বলো? ভাই, যদি বউয়ের সঙ্গে থাকা না হয় তাহলে আগেই ডিসাইড করো। বাচ্চা হওয়ার পর যেন আলাদা হয়ে না, এতে কষ্ট দ্বিগুণ হয়ে যায়। সাদেবান তাকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর দুজন কাউন্সিলিং রুমে আসে। ম্যাডাম আগে নয়নাকে বলতে বলে। নয়না বলছে, আমি মদ সিগারেট খাওয়া ছেলে একদমই পছন্দ করি না। আমার পরিবার যখন ওর বোনকে জিজ্ঞেস করেছিল এসব, সে মিথ্যে বলেছে। রাত বিরাতে পানি খেয়ে বাসায় আসতো। সাদেবান কথা ধরে, আরে আমি কি রেগুলার খাই নাকি? মাঝে মাঝে খাই। সেদিন তোমাদের বাড়িতে তোমার বাবার সঙ্গে খেলাম, সেটা তো ঠিক ছিল। নয়না বলে, বাড়িতে খাও কিন্তু যাত্রার সাথে। যাত্রার সাথে না, ওরা আমার বন্ধু। ডক্টর থামাই, কি করছো তুমি? আমি কি বলেছিলাম শুরুতে, তোমার কি মনে নেই সাদেবান? বলেছি না ওকে আগে বলার সুযোগ দাও, তোমারও বলার সুযোগ আসবে। নয়না তুমি বলো। নয়না বলে, ম্যাডাম বিয়ের সময় 100 ভরি জিনিস নিয়ে গেছিলাম, সেটাও তাদের কাছে কম লাগে। যখন আরো টাকার চাপ দেয়, কি করবে একটা মেয়ে? বিয়ে মানে শুধু টাকা আর একটা মানুষ না, একটা মেয়েকে কিভাবে খুশি রাখতে হয় সেটাও সে জানে না। কথাগুলো সাদেবানকে খুব অবাক করিয়ে দেয়। কি বলছে এসব? নয়না বলছে, মন পেতে যুদ্ধের মতো আক্রমণ করা লাগে না, সহনশীল হতে হয়। ডক্টর বলে, তোমার বলা শেষ সাদেবান, এবার তুমি বলো। সাদেবান বলে, ম্যাডাম কি বলবো? তার কথা শুনে মনে হচ্ছে আমি আসমান থেকে পড়লাম। কিসের 100 ভরি? আমরা তো বলিনি এত গহনা আনতে, বরং 100তে কম ছিল, কিন্তু সাইন করিয়ে নিয়েছে আমার থেকে 100 ভরিরই, যেগুলো আমি পুলিশের মাধ্যমে আবার ফেরত দিয়ে দিয়েছি। আর কি বললো, খুশি করা? ম্যাডাম একটা মানুষকে খুশি করতে হলে তারও সহযোগিতা লাগে। যে কাছে যেতে দেয় না, এমনকি স্পর্শও করতে দেয় না, বাহানা করে দূরে দূরে থাকে, তাকে কিভাবে খুশি অনুভব করাবো? একজন মেয়েকে জাস্ট দূর থেকে দেখে খুশি করার মতো দক্ষতা আমার নেই। ডক্টর ধরে, কি বলছো তোমরা? তার মানে বিয়ের পর তোমাদের মাঝে কোনো রকম? সাদেবান বলে, না হয়নি। আমার কথা বিশ্বাস না হলে কোনো ডক্টর দিয়ে টেস্ট করাবেন না, কি করাবেন করান। ডক্টর নয়নাকে জিজ্ঞাই, সে কি সত্যি বলছে? নয়না কিছু বলে না। ডক্টর কিছু তো বুঝতে পারে, জিজ্ঞাই, নয়না এখানে কি সত্যি ডাবের পানি, ধূমপান এসব সমস্যা নাকি অন্য কিছু? নয়না চুপ থাকে। ডক্টর যা বোঝার বুঝতে পারে। পরের সেশনে আসতে বলে দুজনকে হ্যান্ডশেক করে যেতে বলে।
এর 2 দিন পর মুরব্বী আর তার ছেলের বউকে নিয়ে উকিল সাহেব বসে। মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে তারা বয়স্ক মানুষ, বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবে, তুমি একটা সুযোগ দাও না। তার কথা তার লাগবেই। মুরব্বী বলে সে তো সবকিছু তার নাতিকেই দিয়ে যাবে, এসব কি অন্য কেউ পাবে? তাদের মরা অব্দি অপেক্ষা করুক। তারা কথা শোনেই না। মেয়েটার সঙ্গে তার ভাই না কে এসেছে, সে শুধু চপড় চপড় করছে। রাগারাগি করে তারা বের হয়ে যায়। উকিলের কথা কানেই নেয় না। মুরব্বী যেতে লেগে বলে, ও তোমার ফিস তো দেয়নি না, দিয়ে দিব, চিন্তা করো না। উকিল কিছু বলে না, মানে সে ফিস এমনিতেই নেবে না। বাইরে এসে মুরব্বী তার নাতির জন্য কি জানি নিয়েছিল সেটা দেয়, হারামগাদি চটকা মারে। মুরব্বী হাত ধরে, বেটি তোকে অনুরোধ করছি জিনিসগুলো নিয়ে যা। মুরব্বীকে এই হারামে ধরে, আবে তুই তার গায়ে হাত দিলি কি করে? এটা নিয়ে বেশ ঝামেলা হয়। আন্টিও আসে তাকে ছাড়াতে পারে না। একটু পর সাহাদেবান এসে তাকে থামায়, লোকটাকে ঝাড়ি মারি দিয়ে পাঠিয়ে দেয়। আর মুরব্বীকে নিয়ে এসে একটা হোটেলে বসে। বলে, চাচা আপনি ভেঙে পড়ছেন কেন? আদালত তো এখনো রায় দেয়নি। মুরব্বী বলে, বেটা আমি রায় তো পেয়েই গেছি, নিজের সন্তান হারিয়েছি, সেই ফাঁকা জায়গা পূরণ হচ্ছে না, উপর থেকে এসব। আমার চিন্তা তো নেই, তোমার আন্টি যে আমার ভরসায় আছে, বাড়িটা চলে গেলে তার কি হবে? এসব বলে কাঁদতে কাঁদতে খাবার রেখেই উঠে যায়। সাহাদেবানের একটু খারাপই লাগে। পরের দিন চা খেতে খেতে গল্প করছিল। আন্টি বলে সে সমস্যার সমাধানের জন্য মান্যত করেছে, তাকে যেতে হবে। সাহাদেবান যদিও এসব মানে না, তারপরও মায়ের জন্য রাজি হয়। এর মাঝে তার কাছে ফোন আসে। অবাক হওয়ার রিয়াকশনের সিন কাট করে পরের সিনে আমরা দেখি ওই মুরব্বী মারা গেছে। এমনি এমনি না, দড়িতে ঝুলে গেছিল। উকিল সাহেব এসেছে, কোর্ট বাড়ির অর্ধেক বাচ্চার নামে করে দিয়েছে, বাকিটা আন্টির নামে। যদি জমি আন্টির নামে থাকতো তাহলে সব ঝামেলা হতো না। সে তো কান্নাকাটি করছে। আজিজার আনন্দ ভিতরে যাবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সাহাদেবানের অবস্থা ভালো মনে হচ্ছিল না, তাই তাকে নিষেধ করে। সাহাদেবান যেন একটা ঘোরের মাঝে পড়ে যায়। তার অবস্থা তো দিন দিন এমনই হচ্ছে। বাড়ি এসে শুয়ে পড়ে, আর সেই শোয়াতে পরের দিন কোর্টের সময় ওঠে। কিছুক্ষণ পর তাদের মামলা, অথচ উকিল আসেনি, ফোনও বন্ধ। আলিনা এখানে তার কাছে আসে, কি খবর? তার ফোন বন্ধ কেন? আমার কেস। আলিনা বলে, আমাকে কি উকিল মনে হচ্ছে না? আলিনা বিস্কিট খেয়েছে, সাহাদেবান তার বিল দিতে চায়। আলিনা বলে, কেন? তুমি কেন দিবে? তুমি কি আমাকে ফিস দাও না? আসছে, ডাকলে ভিতরে যেও, বলে ভিতরে যেতে লাগে। তার একটা কলিগের সঙ্গে দেখা হয়। কি ব্যাপার, তুমি এখানে? আলিনা বলে, স্যার আসবে না তো, ও পক্ষেরও সহকারী আসবে, শুধু আমরা ডেট পিছিয়ে নিব। ভাই সাহেব বলে, বিপক্ষের উকিলকে? আলিনা বলে, বিশ্বনাথন স্যার। তখনই সে আবার এসে যায়। ভাই সাহেব বলে, ওই যে এসে গেছে। পিছনে দেখো। আলিনা বিশ্বনাথনকে দেখে ভয় পেয়ে যায়, কাঁপতে শুরু করে। তার স্যারকে ফোন দেয়, ফোন অফ। সাহাদেবান আসে, ম্যাডাম সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চলো। দুই পক্ষ হাজিরা দেয়। নয়নার উকিল বলে, জজ সাহেব আমার ক্লায়েন্ট মাত্র 10 দিনও ওই বাড়িতে থাকতে পারেনি, তার উপর এত জুলুম করা হয়েছে। সাহাদেবান, তোমার হাত বাড়িয়ে দাও দেখি। অমনে না এমনে। যা ভেবেছিলাম, হাত কাঁপছে। তোমার উকিল কি সকালের কোঠা বন্ধ করে দিয়েছে নাকি? জজ সাহেব, যারা বেশি পানি খায় তারা একবেলা না পেলে শরীর এমন কাঁপতে শুরু করে, যেটা তার হচ্ছে। আলিনা চুপ করে আছে। বিশ্বনাথন বলে, স্যার যখন বিয়ের প্রস্তাব আনা হয়েছিল তখন বলা হয়েছিল ছেলের কোনো বাজে অভ্যেস নেই, কিন্তু সে রোজ রাতে পান করে আসতো। সে একটা বদমাইশ ছেলে, যা আমার মক্কেলের থেকে অনেক টাকা যৌতুক নিয়ে আরও দাবি করেছে। সে দিতে রাজি হয় নাই বলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, এমনকি তাকে আরও কষ্ট দিতে না খাইয়ে রেখেছে। সাহাদেবান ভাবছে, এসব আবার কখন হলো? নয়নার তো কোনো রিয়াকশন নাই। উকিল বলছে, জজ সাহেব এত অত্যাচার সহ্য করেও আমার ক্লায়েন্ট ওখানে থাকতে পারলো না, বাড়ি ছেড়ে দিতে হলো। সে যে বাড়ি থেকে গেল, নিরাপদে গেল কিনা খোঁজ নেই, কেমন আছে কি করছে ফোন করে একবার খবরও নেয়নি। এতটা দায়িত্ব জ্ঞানহীন সে। সাহাদেবান আলিনাকে ইশারা করছে, আরে চুপ করে বসে আছো কেন? কিছু তো বলো, থামাও, সে কি বলছে এসব? আলিনা চুপ, সে কিছু বলতে পারবে না এমনটা বোঝায়, মানে ভয় পাচ্ছে আর কি। তো সাহাদেবান নিজেই বলে দেয়, অবজেকশন ইওর অনার। সবাই তার দিকে অ্যাটেনশন। কি হলো? কি ব্যাপার, তোমার কি হলো? অবজেকশন তোমার উকিল জানাবে, তুমি কেন? সাহাদেবান বলে, আমার মনে হয় না তার কিছু বলার আছে স্যার। জজ সাহেব বলে, যেহেতু তার লয়ারের কিছু বলার নেই তো তাকেই বলতে দিন, শুনি দেখি কি বলে। জজ সাহেব, উকিল সাহেব বলছে সে চলে গেলে আমি নাকি খোঁজ নেইনি সে পৌঁছালো কিনা। কি করে নিব? ও আমাদের কাউকে কিছু না বলে তো চলে গেছে হুট করে, সঙ্গে তো ভাব ছিল, ভয় পাওয়ার কিছু নেই। তারপর ফোন দিয়ে খবর নেইনি, কি করে নিব? এই উকিলেরই পূর্ব আদেশে স্পষ্ট বলা আছে আমি না মেয়েকে ফোন করতে পারবো, না দেখা করতে পারবো, না তার বাড়ির আশেপাশে যেতে পারবো। তাহলে এই কথা সে কিভাবে বলতে পারে? আরো বলল, শরীরে অ্যালকোহলের মাত্রা কমে গেলে নাকি শুধু হাত কাঁপে। স্যার হয়তো জানেন না, কেউ যদি ভয় পায় তখনও শরীর কাঁপে। উকিল সাহেব অবজেকশন জানায়, জজ সাহেব ডাবের পানির কারণে কাঁপুনি আর ভয়ের কাঁপুনি আলাদা, তার ডাবের পানির অভ্যেস আছে, আমি সেটা রিপোর্ট দিয়েছি। জজ সাহেব বলে, আপনি কি কোনো মেডিকেল সার্টিফিকেট সাবমিট করেছেন? উকিল চুপ, তাহলে চুপচাপ বসে পড়ুন। সাহাদেবান কি করবে? কোর্টের রাইটার ইশারা করে, তুমি বলে যাও বলে যাও। সাহাদেবান বলে, স্যার আইনজীবী বললেন আমি যৌতুক নিয়েছি, পরে আরও নেওয়ার জোর দিয়েছি, তো বিয়ের সময় সে যে গয়নাগুলো এনেছিল যদি তার কথা বলে তাহলে উকিল সাহেব কি প্রমাণ করতে পারবে যে আমাদের দাবি অনুযায়ী সে এই গয়নাগুলো এনেছিল? জজ সাহেব জিগাই, কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? তার কাছে তো নেই। সাহাদেবান বলে, তাহলে এখানেও কি আমি অপরাধী? তারপরেও আমি সবগুলো গয়না থানায় জমা দিয়েছি, তারা বুঝে নিয়েছে। জজ সাহেব, আমি জানতে পারলাম আমাকে 498A ধারার অভিযুক্ত করেছে। গুগলে এই ধারার ব্যাপারে জানলাম যে এটা মহিলাদের সুরক্ষার জন্য বানানো হয়েছে। তার পাশে ছোট করে একটা জরিপ দেখলাম যেখানে এই ধারার উপর 100টি মামলা দায়ের হয়েছিল, যার মাঝে 24টি মামলার কোনো ভিত্তি ছিল না। তার মানে এত পরিমাণ একটা সংখ্যা মিথ্যা মামলা ছিল। মহিলাদের সুরক্ষা করতে গিয়ে পুরুষদের জীবনের ক্ষতি করার অধিকার কি আইনে আছে?
যে মেয়ে আমার বাড়িতে 10 দিন থেকে রাগ করে কিছু না বলে চলে গেল, তার বাড়ি পৌঁছার কিছুদিন পরেই কোর্ট আমাকে নোটিশ পাঠালো ভরণ পোষণের জন্য আমাকে মাসে 6,000 করে টাকা দিতে হবে। তাহলে এই 6,000 কি একটা মহিলার সুরক্ষা? দারুণ। একজন বাবা যে কলিজা কেটে বাচ্চার জন্য সবকিছু করে, সেই বাবা নিজের মেয়েকে দেখতে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। আপনি তাকে দেখার সুযোগ করে দিলেন, কিন্তু তার আগে বিপক্ষের উকিল তার মা সহ বাচ্চার সামনে বাবাকে পাগল, মাতাল, খারাপ লোক বানিয়ে দিল। পরিণাম কি দাঁড়ালো? বাচ্চা ভয়ে বাবার কাছে গেল না, কান্না করতে করতে বলছে সে বাবার কাছে যাবে না। এর থেকে বড় কষ্ট একটা পুরুষের জন্য আর কি হতে পারে স্যার? পিটার দুঃখ নিয়ে চলে গেল। পিটার কি তাহলে বিচারের যোগ্য না? জজ সাহেব, আমার উকিল সাহেবের অফিসের সামনের 4 দোকানদার চাচা তার একমাত্র ছেলেকে সে হারিয়েছে। ছেলের বউকে সে তার জব, জমানো টাকা সবকিছু দিয়ে দিয়েছে। তারপরেও তার দাবি তাদের বাড়ির জায়গাও তাকে দিতে হবে। কোর্ট তার পক্ষে রায় দিল, আর লোকটা আশ্রয়ের শেষ সম্বলও হারিয়ে এক টুকরো দড়ির সঙ্গে আপোষ করে নিল। না 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 না, এতে আপনাদের কোনো রিয়াকশন দেখাতে হবে না, কারণ সে পুরুষ। তার কিসের কষ্ট, তার কিসের অনুভূতি, সে কেন সহানুভূতি পাবে? স্যার, আমি মানছি কোনো অবস্থাতেই কোনো মেয়েকে হয়রানি করা উচিত নয়, এটা জঘন্য কাজ। তার মানে কি সব পুরুষরাই খারাপ আর সব মেয়েরা ভালো? আমরা পুরাণ থেকে দেবী সীতার মহত্বের কথা বলে মেয়েদের সমর্থন করি, কিন্তু সেখানে যে শূর্পণখাও ছিল তার ব্যাপারে ভুলে যায়। শূর্পণখা কে একটু গুলুগুলু করে নিয়ে জেনে যাবেন। শাহদেবানের কথা জজ ইমপ্রেস, বলে এলএলবি করো, এতে তোমার ফিউচার আছে, বলে আবার কাউন্সিলিং এর জন্য পাঠায়। ভিতর থেকে বের হতেই অন্য উকিল বাহবা দেয়, ভাই আপনি তো ফাটিয়ে দিয়েছেন। একটু পর ম্যাডাম আগে নয়নার সঙ্গে কথা বলে, তার কিছুক্ষণ পর শাহদেবানকে ডাকে, জিগাই তুমি কি আজ কোর্টে আগুন লাগিয়ে দিয়েছো? শাহদেবান বলে, ম্যাডাম আমার ভিতরে পুড়ছে, বাইরে তো প্রতিক্রিয়া হবেই। আচ্ছা নয়না কি বললো? ডক্টর বলে, সে তো মুখ খুললো না, তোমার কি মনে হয় ওর বাইরে কোথাও সম্পর্ক আছে? শাহদেবান বলে, না আমার তো তেমন মনে হয় না। ম্যাডাম বলে, তোমার এক্সপ্রেশনে মনে হচ্ছে তুমি এখনো ওকে ভালোবাসো। শাহদেবান খুব সুন্দর কথা বলে, ম্যাডাম ভালোবাসি না, তবে আমার দুনিয়া খুব ছোট ছিল, পরিবার, বাড়ি, অফিস আর বন্ধু বান্ধব, এতটুকুই। এত বছর পর কোনো নতুন মানুষ সেই পরিবারে এসেছিল, এই জন্য জাস্ট। আচ্ছা আপনার কেন মনে হলো ওর সম্পর্ক থাকতে পারে? ডক্টর বলে, না না আমি শিওর না, অনুমান করলাম জাস্ট, কারণ ও তোমায় স্পর্শ করতে দেয়নি, আবার তোমার থেকে আলাদা হওয়ার বাহানা খুঁজতেছে, হতে পারে সে কারো কাছে কমিটেড। আচ্ছা ঠিক আছে তুমি যাও, পরের সেশনে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। সেখান থেকে শাহদেবান সোজা উকিলের কেবিনে আসে। সে তো আলিনের উপর রেগে আছে, সেও ভয়ে কিছু বলছে না। উকিলের কাছে গিয়ে খুব রেগে যায়, হ্যাঁ কাকে পাঠিয়েছেন একটাও কথা বলতে পারে না, তার জন্য আমার কত কথা শুনতে হয়েছে, এটা সেটা রাগারাগি করে আর কি। উকিল বলে, আরে বসো, ঠান্ডা হও, বসো বসো, আসলে ওর কোনো দোষ নেই, আমার একটু মিস্টেক হয়েছে। আলিনা একটু মন খারাপই করে, এভাবে কথা শুনতে হচ্ছে। উকিল বলে, আমি জানতাম ওই পক্ষ থেকে বিশ্বনাথন আসবে না, তার সহকারীকে পাঠাবে, তাই আমিও ওকে পাঠিয়েছিলাম যাতে শুধু ডেটটা পিছিয়ে নেয়। ছাড়ো, এখন বলো কি হলো? শাহদেবান বলে, কাউন্সিলিং এর ম্যাডাম বললো ওর কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, আপনি ওকে যারা করুন সত্যটা বের হয়ে আসবে। উকিল সাহেব বলে, শোনো ব্যাপারটা হলো কোনো উকিল যদি চায় কাউকে মিথ্যাবাদী প্রমাণ করবে তো পারবে, কিন্তু সমস্যাটা হলো মেয়েদের ব্যাপারটা আলাদা, তাদের উপর কোনো আরোপ লাগাতে গেলে তোমাকে আগে হাতে প্রমাণ থাকতে হবে। আছে কোনো প্রমাণ? এর কাছে তো কোনো প্রমাণ নেই, যদি পারো কোনো প্রমাণ জোগাড় করো, আমি তোমায় কথা দিচ্ছি সেদিনই কেস ক্লোজ করিয়ে দিব। বন্ধুদের সে ব্যাপারে বললে তারাও বলে, প্রমাণ খুঁজতে হলে এখানে থাকলে হবে না, তার শহরে যেতে হবে, তুই প্রস্তুতি নিয়ে আমরা পরশু যাব। পরের দিন শাহদেবান অফিসে যায়। বেশ কয়েকদিন পর সে অফিসে গেল, তাই কি হয়েছে মাঝখানে সে জানে না। পিয়ন বলে ম্যানেজার পাল্টে গেছে, তার জায়গায় যার সঙ্গে তার ঝামেলা হয়েছিল সে এসেছে। সে বদলা নিতে শাহদেবানকে ডেকে 2-4টা কথা শোনায়। সে সারা মাস ছুটিতে কাটাচ্ছে, তার নামে মামলা চলছে, আরো হ্যান ত্যান কিছু বাহানা দিয়ে তাকে কাজ থেকে ফায়ার করে দেয়। যেহেতু সে স্থায়ী কর্মী ছিল না, তাই অগ্রিম নোটিশের তো কোনো কথাই উঠবে না। জবটাও শেষমেশে হারায়। মন খারাপ করে বাসায় এসে নয়নার একটা ব্যাগ ছিল, খুলে দেখে কোনো ক্লু পায় কিনা। খুঁজে মুজে একটা লজের রসিদ, তারপর একটা পুতুলের মতো পায় যেটা ছিল পেন ড্রাইভ। ভিতরে কিছু ছবি দেখে তার মাঝে একটা ছেলের সঙ্গে থাকা ছবির পিক উঠিয়ে নেয়। তারপর রাতে আন্টির সঙ্গে মন্দিরে যায় যেখানে মানত মেনেছিল। এখানে অনেক মানুষ আসে তাদের প্রবলেম নিয়ে, তার মাঝে আমরা দেখি আলিনাও এসেছে। একটু পর শাহদেবানের চোখ পড়ে তার দিকে, তার কিছুক্ষণ পর আলিনাও দেখে। একটু ঘাবড়ে গিয়ে তার কাছে এসে বলে, প্লিজ এখানে কোনো ঝামেলা করো না, হ্যাঁ। পুজো মজা শেষ করে আবার শাহদেবানের সঙ্গে দেখা হলে আলিনা সরি বলে সেদিনের জন্য। শাহদেবান বলে, আরে না না আমি সব পরে বুঝতে পেরেছি, কিন্তু তখন একটু মাথা গরম ছিল তাই তোমার বসকেও সব বলেছি, আমিই সরি। আলিনা জিজ্ঞাসা, আচ্ছা যাক তোমার খবর বলো। শাহদেবান বলে, আর কি খবর, ওই চলছে। নয়নার কিছু প্রমাণ পেতে ওর কলেজে যাবো ভাবছি, দেখি কি করা যায়। আলিনা বলে, ও কালকেই যাবে? সিন কাট করে পরদিন সকালে আমরা দেখি আলিনাও তার সঙ্গে যাচ্ছে পালাক্কার, নয়নার কলেজ ও হোস্টেলে। ওদিকে তার বাড়িতে খোঁজ নিতে আজিজ আর আনন্দরাও গিয়েছে। পেছনে একটা মিউজিক দিয়ে ক্যামেরা তাদের ফলো করে রাখে, যাতে আমরা শাহদেবান আর আলিনার মাঝে বন্ধুসুলভ একটা কেমিস্ট্রি করতে দেখি। ওদিকে এরাও ট্রাই করছে, এদিকে এরাও পৌঁছে গেছে কলেজে। সরাসরি আগে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে, তারপর আরেক জায়গায় যায়, সেখান থেকে একটা অফিসে যায়, তারপর একটা ছেলের সঙ্গে দেখা করলে সে একটা ঠিকানা দেয়, মানে লিঙ্ক ধরে ধরে সামনের দিকে যাচ্ছে আর কি। শেষে যার ঠিকানা পেলো তার বাসায় আসতে আসতে রাত হয়ে যায়।
যেভাবে তারা তার বাড়ির ব্যাপারে শুনে এসেছে এই বাড়িটা তেমনই, তাই নক দেয়। এক দিদি জানালা দিয়ে সাদেবানকে দেখে চিনতে পারে, বাইরে বসে। সে বলছে, আমি জানতাম তুমি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি এটা ভাবিনি। উনি কে? আলিনা বলে সে তার আইনজীবী। ও হ্যাঁ, দিদির নাম সুহানা। কি সুহানা? আপনার নাম তাই না? সুহানা বলে, আমি যা বলতে চলেছি বা তুমি যা জানতে এসেছো এর মাঝে কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না। আমার কথাগুলো জাস্ট আমি তোমায় বলছি যেন বুঝতে পারো। আমি আর নয়না আলাদা জায়গার মানুষ, কিন্তু আমাদের গল্প প্রায় সেম। আমি ছোট থেকে আমার মায়ের কান্না আর তার উপর হওয়া অন্যায় দেখে বড় হয়েছি। বাবার উপর আমার কখনোই ভালোবাসা আসতো না, শুধু ভয় পেতাম তাকে। মাতাল মানুষের অত্যাচার সহ্য করতে না পেরে আমার মা বাবার বাড়িতে চলে যায়। সেখানে মামা দাদা তাকে বোঝাতে লাগে, যাই হোক স্বামীর ঘর ছাড়া যাবে না, মেনে নিয়ে চলতে হবে। আমার মা সবকিছু মেনে নিতে লাগলো শুধু আমার জন্য। আস্তে আস্তে বাবার কারণে আমি সব পুরুষদের ঘৃণা করতে লাগলাম, কারণ আমার চারপাশের পুরুষগুলো তেমনই ছিল। হাত বের করে দেখায়, এরা তো চমকে ওঠে। সোহানা বলে, এটাও আমার বাবার দেওয়া আঘাত, তার কারণে আমার হাত গেছে। এখন নয়নার সঙ্গে কি হয়েছিল সেটা নয়না বলতে থাকে পরের দিন কোর্টে, যে আমার শিক্ষকের দ্বারা আমি নির্যাতিত হয়েছি। যে শিক্ষক আমাকে শিখিয়েছিল গুরুই সবার উপরে, সেই গুরুই কাকে বলবো এসব? বাবা মা মানতে চাইবে না, বন্ধুরা মজা নিবে, চুপচাপ থাকলাম। একটা মেয়ে যে পুরুষের কারণে নিজের ছোটবেলা হারিয়েছে, একটা হাত হারিয়েছে, আর একটা মেয়ে যে স্কুলে থাকা অবস্থায় শিক্ষকের দ্বারা নির্যাতিত হয়েছে, তারা দুজন কলেজে এসে মিলে গেল। সেম হোস্টেলে থাকা, পাশাপাশি বসা, খাওয়া দাওয়া সবকিছু নিজেদের মতো করে সাজিয়ে নিল, আর দুজন মিলে সিদ্ধান্ত নিল তারা পুরুষ জাত থেকে দূরে থাকবে। আমাদের সমাজে কোনো মেয়ে কলেজ শেষ করা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া মানে তার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দাও। আমরা এখান থেকে পালাতে বা দূরে চলে যেতে নেদারল্যান্ডসের একটা কোর্সে ভর্তি হওয়ার প্ল্যান করি। সেই সময় তারা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বাইরের দেশে গিয়ে পড়াশোনা থাকা, সব মিলিয়ে যে টাকা লাগতো আমরা এই বিয়েকে তার একটা উপায় মনে করি নেই। এই হয়েছে। মানে সোহানাকে যখন তারা কোর্টে হাজির করেছে তখন নয়না সব বলে দিল আর কি। সাদেবানের উকিল বলে, সব তো শুনলেন স্যার, এখন আপনি যা বলবেন তাই। সে জাস্ট বিয়েকে টাকার একটা মাধ্যম মনে করে আমার ক্লায়েন্টকে ফাঁসিয়েছে। জজ সাহেব নয়নার উকিলকে বলে তার কিছু বলার আছে। সে বলে, জজ সাহেব আমার ক্লায়েন্ট এই সব কিছু আমার কাছ থেকে লুকিয়েছে, আমি ক্ষমা প্রার্থী। জজ সাহেব সাহাদেবানকে জিগাই, এখন তোমার কি সিদ্ধান্ত? সাহাদেবান বলে, স্যার আমরা প্রায় বলি সংসার সুখের হলে সেটা নাকি স্বর্গের মতো হয়, কিন্তু কেউ এটা বোঝে না যে সেই স্বর্গ একা একা হয় না, দুজন মিলে বানাতে হয়। স্যার কেউ যদি কারো কাছে যাওয়ার আগেই অতীতের এক্সপিরিয়েন্স বা কারো থেকে শুনে সেই মানুষটার ব্যাপারে খারাপ ধারণা নিয়ে থাকে, তাহলে যার কাছে যাচ্ছে সে যত ভালোই হোক নিজেকে খাপ খাওয়াতে পারবে না। সবাই অতীতের কষ্ট চেপে ধরে যদি বর্তমান পরিস্থিতি বিচার করে তাহলে কিভাবে হবে? তাদের তো বুঝতে হবে পরিস্থিতি পরিবর্তনশীল। ধারা 498A এর মতো আইন যখন একজন পুরুষের উপর লাগানো হচ্ছে তখন তাদেরও বোঝা উচিত সেই বাড়িতেও মা বোন আছে। আইন যৌতুক নিতে বারণ করে, কিন্তু বিয়ের সময় মেয়ে যেগুলো নিয়ে আসে সেগুলোর ব্যাপারে কোনো নিয়ম বলেনি। বিয়ের সময় মেয়ের সহপাঠী, পার্টনার বা একে অপরের উত্তরাধিকারী বলা হয়। বউ যা কিছু আনে তা গিফট ধরা হয়। আবার সেই মানুষটা যখন মামলা করে সবগুলো মাল যৌতুক হিসেবে আখ্যায়িত করে। যারা সমান অধিকার নিয়ে কথা বলে তারা কোর্টে এসে নিজের লাভ খোঁজে। বিয়ের সময় যৌতুক নেওয়া যাবে না বলে চিল্লায়, অথচ ডিভোর্স হলে সেই আবার হাজব্যান্ডের সম্পদের জন্য লড়াই করে। ডিভোর্সের পিটিশন দিতে না দিতে তাকে সম্পদের ভাগ দিতে হবে, স্যালারি থেকে 25% তার ভরণ পোষণে দিতে হবে। এখানে পুরুষের কথা শোনার মতো আইন বা সময় কোনোটাই আদালতের নেই। সাদেবানের গলা ভারী হয়ে আসছে। বলছে, জজ সাহেব বেশিরভাগ সময় শুধু মেয়েদের কথা শোনা হয়, তাদের আবদারও রাখা হয়, তাহলে আমরা বিচার চাওয়ার জন্য কই যাব? স্যার আপনি যদি তালাকপ্রাপ্ত ব্যক্তি যারা নিজে নিজে আত্মহত্যা করেছে যদি সংখ্যা দেখেন তাহলে মেয়েদের পাবেন 45,000-এর মতো যারা নিজে নিজে পড়ে গেছে সংসারের জ্বালায়। আর সেম ব্যাপারে যদি ছেলেদের দিকে তাকান এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। যদি নির্ধারিত সংখ্যায় বলি আপনি অবাক হবেন, 1,18,979 জন পুরুষ এই পথ বেছে নিয়েছে, কারণ মেয়েরা আইনের ভুল ব্যবহার করেছে অথবা তাকে প্রেসার দিয়েছে। স্যার প্রতিটি ব্যক্তিরও স্বপ্ন দেখার অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় অন্যের স্বপ্ন নিয়ে খেলার অধিকার তার আছে। নিজের স্বপ্ন নিয়ে নিজে লড়াই করতে হয়। অন্যের ঘাড়ে বন্দুক রেখে একটা পাখি মারা যায়, যুদ্ধ জয় করা যায় না। নয়নার সঙ্গে যা হয়েছে সে সাহস দেখিয়ে নিজে যুদ্ধ করে সেখান থেকে বের হয়ে এত দূর এসেছে। সেম সাহসটা যদি তার স্বপ্নের পিছিয়ে দিত, আমার কথা বাদ দিলাম, আমার প্রিয় মানুষগুলো কষ্ট পেত না। ইয়োর অনার, নয়না আর সোহানা যেমন ডিসাইড করেছে তারা সাহাদেবানকে তাদের লাইফে চায় না, আমার লাইফেও তার কোনো দরকার নেই। আমার বিরুদ্ধে যতগুলো মামলা করা হয়েছে সব উঠিয়ে নেওয়া হোক, আমারও তো বাঁচতে হবে। আপনি আমাদের মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করুন, অনুরোধ করছি। জজ সাহেব সাহাদেবানের উপর থেকে সব মামলা তুলে নেওয়ার অর্ডার দেয় আর দুজনকে মিউচুয়াল ডিভোর্সের ফাইল সাবমিট করতে বলে কেসটা ক্লোজ করে দেয়। সবাই যে যার মতো উঠে যায়। সাহাদেবানও যাচ্ছে, বিশ্বনাথন থামায়, বলে জীবনে প্রথম কোনো ভুল কেস নিয়েছে আমার এমন মনে হলো। অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। আমি শুধু একজন লয়ার নই বেটা, একজন বাবাও। সাহাদেবানের এটা ভালোই লাগে, যাক মানুষের মাইন্ড পরিবর্তন হলেই তো তার সফলতা। বাইরে দাঁড়িয়েছিল আলিনার জন্য, সে হাসে। তো মিস্টার এখন একেবারে আজাদ হয়ে গেলেন, প্ল্যান কি? সাহাদেবান বলে, লাইফটা যেন থেমে গেছিল আবার চালু করব। ওকে দেখা হবে বলে যেতে যেতে দুজনের যেমন চোখাচোখি হয় তাতে এটা তো ক্লিয়ার হয় যে তাদের মাঝে সম্পর্ক হবে আর সাহাদেবান হয়তো আলিনাকেই বিয়ে করবে। আমরা গাড়ি ফলো করে ওপর থেকে রাস্তার সৌন্দর্য দেখাতে দেখাতে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো মুভি থেকে যে ব্যাপারগুলো
আমাদের মাথায় রাখা উচিত সেগুলো হলো, বর্তমানে যেন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা করা, আইনের লোকের মাধ্যমে অপরজনকে হ্যারেস করা। এখন তো সরকার নেই, এটা আরও বেড়ে গেছে। দুনিয়াতে মনে হয় এই কোর্ট কাছারি আর হসপিটালের মতো খারাপ জায়গা আর একটাও নেই। আদালত, যাকে আমরা ন্যায় বিচারের জন্য বিশেষ একটা সম্মান দিই, আমার মনে হয় দুনিয়ার সব থেকে জঘন্য জায়গা কোর্টের আশপাশ। ভালো কাজ যে হয় না এমন না, হয়, কিন্তু যেই পরিমাণ দুর্নীতি অন্যায় হয় তাতে ভালো কাজের রেশ জিরো। মেয়েদের প্রতি যেন কেউ অন্যায় না করে এই জন্য বিশেষ কিছু পাওয়ার তাদের দেওয়া হয়েছে। বাট এটার যে অপব্যবহারের প্রথা শুরু হয়েছে, মনে হচ্ছে সবাই রেসে নেমেছে কে কতটা নিতে পারে জামাইয়ের কাছ থেকে। একটা মেয়ে চাইলেই এখন কতটা সহজ একটা ছেলেকে হ্যারেস করতে পারছে। আইনের লোক মেয়ের মিষ্টি কথায় ভুলছে, ছেলের ঘাম ঝরানো পরিশ্রম, মনের ভিতরে জমানো হাজারো অভিমানের কথা শুনতে রাজিই না। মুষ্টিময় কিছু মহিলা পুরো নারী জাতিকে কলঙ্কিত করছে। যদিও এর দায়ভার আমাদের, আমরা একসময় মেয়েদের মানুষ মনে করিনি, এখন তারা ফেরত দিচ্ছে। বাট আমার কথা হলো, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এটা ভুলে গেলেন কি করে যে আল্লাহ আপনাকে সফট করে বানিয়েছে। আপনি মেয়ে মানে আপনাকে ভালোবাসা যাবে, আদর করা যাবে, ফুলের মতো আগলে রাখা যাবে, খুব সফটলি আপনার সবকিছু হবে। আপনি কেন পাথরের মতো আচরণ করবেন? একটা মানুষ কোনোভাবে আপনার আইনের মোকাবেলা করতে পারছে না, তার জীবন শেষ হয়ে যাচ্ছে, এসব দেখেও আপনি কি করে চুপ থাকতে পারেন? কিভাবে আপনি আপনার ইগো স্যাটিসফাই করতে পারেন? এতটা কঠিন তো আপনার মন হওয়ার কথা না। সাবধান, প্রতিশোধ নিতে গিয়ে যদি এক চুল পরিমাণও অন্যায় করে ফেলেন, দিন ফিরে আসবে সুদে আসলে আপনাকে দিতে হবে। প্রবলেম যেটাই হোক না কেন, কথা বলে মুরব্বীদের নিয়ে মসজিদের ইমামের থেকে পরামর্শ নিয়ে সমাধান করা সব থেকে বেটার আইডিয়া। তাতেও যদি কাজ না হয়, যা ইচ্ছে করুন, বাস মামলার ফেরে পড়েন না বা কাউকে ফালায়েন না। বিশ্বাস করুন, আইন নিয়ে যাদের কাজ, যেমন পুলিশ, ডিবি, সিবিআই, উকিল, মানে সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ অফিসার, সবাই না, অনেক ভালো ভালো অফিসার আছে, তবে বেশিরভাগ অফিসার এতটা জঘন্য, এতটা স্বার্থপর, এতটা লোভী আর এতটা মূর্খ, তাদের কথাবার্তা, ব্যবহার, কাজ দেখলে আপনার মন চাইবে শালাকে জুতো খুলে পিটায়, গাধার পিঠে কালি মেখে বসায় দিই। যারা কখনো এসব চক করে পড়েছে তারা জানে তাদের ব্যবহার কেমন। আবার যারা ভালো, তারা খুব ভালো, তাদের জন্যই হয়তো সিস্টেমটা এখনো টিকে আছে। বাকিগুলো তো টাকার জন্য পা চাটতে রাজি, জাস্ট টাকা ফেলুন, আপনার কাজ সে করে দিবে, যে কোনো কাজ। আমার কথা যারা শুনছেন, আপনাদের মাঝে যদি প্রশাসনের কেউ থেকে থাকে, পার্সোনালি নেবেন না। যারা অসাধু, আমি তাদের মিন করছি। এরা বয়স হলে বুঝবে, যখন তার সঙ্গ দিবে না, লাঠিও সঙ্গে নেবে না। তো এই টপিকটা আসলে এমন একটা টপিক যার উপর অনেকগুলো কথা বলা যাবে, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা বোর হয়ে যাবেন। ভিডিওর কোন পার্টটা আপনার ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। উপরে যদি হকারি করে থাকে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।